হ্যালো অ্যাসপিরেন্টস, এডুজিত ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা ডাব্লিউবিপি ওয়্যারলেস অপারেটর ফিজিক্সের মেকানিক্স চ্যাপ্টারের যে এমসিকিউ প্র্যাকটিস করছিলাম তার পার্ট 2 নিয়ে ডিসকাস করব। এর আগে আমরা ফার্স্ট পার্ট অলরেডি ডিসকাস করেছি, তো তোমরা যদি এই ভিডিওটি না দেখে থাকো তাহলে এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দেওয়া রইল, সেখানে গিয়ে ভিডিওটি দেখে নিও। ভিডিও স্টার্ট করবার আগে তোমাদের ইম্পর্টেন্ট একটা অ্যানাউন্সমেন্ট আছে, যে তোমরা জানো অলরেডি কলকাতা পুলিশের এসআই আর সাথে এসএসসি জেনারেল ডিউটি কনস্টেবল এর রিক্রুটমেন্ট বেরিয়েছে। আর অলরেডি তোমরা ডাব্লিউবিপি কনস্টেবল এবং এসআই এই দুটোর রিক্রুটমেন্ট ফিল আপ করেছো। তো আমি তোমাদের জন্য এই 4টা পরীক্ষার কম্বাইন ম্যাথের ক্লাস আনতে চলেছি, প্লাস তোমাদের একটা স্পেশাল T20 সিরিজ হবে। T20 সিরিজ উইকে 3 দিন, অর্থাৎ এই T20 সিরিজ মানে টপ 20 কোশ্চেন। টপ 20 কোশ্চেন ডিসকাস করব অনলি ম্যাথের। ওকে, তো উইকে 3 দিন আমরা ক্লাস করব। কবে কবে? মন্ডে, ওয়েডনেসডে আর ফ্রাইডে। ওকে, 6 PM এ তোমাদের ভিডিও পাওয়া যাবে টপ 20 কোশ্চেনে। তো মন্ডে অর্থাৎ কাল থেকে স্টার্ট হবে 19 জুলাই। 19 জুলাই থেকে এই T20 বা টপ 20 সিরিজটা স্টার্ট করতে চলেছি এই এক্সামগুলোর জন্য। ওকে, আর এই সব ক্লাসগুলোর পিডিএফ পাওয়ার জন্য, পিডিএফ এর জন্য টেলিগ্রামে তোমরা এডুজিত অফিসিয়াল এই চ্যানেলটিতে জয়েন করো। আমি এই এডুজিত অফিসিয়ালের লিঙ্ক ডেসক্রিপশনে অলরেডি দিয়ে রেখেছি, তো তোমরা সেখান থেকেও জয়েন হতে পারবে, অথবা তোমরা টেলিগ্রামে সার্চ করো এডুজিত অফিসিয়াল, তো সেখান থেকে তোমরা জয়েন হয়েছে। তো আজকের ক্লাসটি আমরা তাহলে স্টার্ট করছি। তো 1 নম্বর কোশ্চেন কি দিয়েছে দেখে নি। নাম্বার 1-এ বলছে when an object is thrown vertically upward, একটা বস্তুকে ভার্টিক্যালি আপওয়ার্ড অর্থাৎ উলম্বভাবে ওপর দিকে ছোড়া হলো, উলম্বভাবে ওপর দিকে ছোড়া হলো at its maximum point, ম্যাক্সিমাম হাইট, মানে এইচ ম্যাক্স মানে ম্যাক্সিমাম পয়েন্টই হচ্ছে। তো সেই ম্যাক্সিমাম পয়েন্টে কি হবে বলছে, পোটেনশিয়াল এনার্জি 0 হবে না, মোমেন্টাম ম্যাক্সিমাম হবে না, কাইনেটিক এনার্জি 0 হবে না, গ্র্যাভিটেশনাল ফোর্স ম্যাক্সিমাম হবে। পোটেনশিয়াল এনার্জি মানে হচ্ছে স্থিতিশক্তি, মোমেন্টাম মানে হচ্ছে ভরবেগ, ভর ইন্টু বেগ, কাইনেটিক এনার্জি মানে হচ্ছে গতিশক্তি, আর গ্র্যাভিটেশনাল ফোর্স মানে হচ্ছে অভিকর্ষজ বল। ঠিক আছে, তো দেখে নি, যখন দেখো একটা বস্তুকে আমরা ওপর দিকে ছুটছি, সেই ওপর দিকে ছোড়ার ক্ষেত্রে বস্তুটার কি হয়, যে প্রাথমিকভাবে যখন আমরা ভূপৃষ্ঠে বা আমাদের হাত থেকে যদি একটা বল ছুটছি, তো সেই ক্ষেত্রেও আমাদের হাতের মধ্যে যখন একটা বল রেখেছি, তখন তার পোটেনশিয়াল এনার্জি মানে যে স্থিতিশক্তি, এর ভ্যালুটা কিন্তু সর্বোচ্চ হয়, মানে ম্যাক্সিমাম হবে। আর কাইনেটিক এনার্জি মানে গতির জন্য যে শক্তি, সেই গতি শক্তিটা কিন্তু 0 হবে। এবারে বলটাকে ওপর দিকে ছুড়লাম, উপর দিকে ছোড়া হলো। এবারে একটা পয়েন্টে গিয়ে ও আর ওপর দিকে যাবে না, ও তারপর নিচের দিকে চলে আসবে। তাহলে সেই পয়েন্টটা হচ্ছে আমাদের এই এইচ ম্যাক্স বা ম্যাক্সিমাম হাইট। তারপর ওই পয়েন্ট থেকে যখন নিচের দিকে আসবে, তারপর ওই পয়েন্ট থেকে নিচের দিকে এসে আবার হাতে বা ভূপৃষ্ঠের দিকে চলে আসবে।
তাহলে এই প্রথমে আমি যেটা বললাম, পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম যখন হাতে আছে বা ভূপৃষ্ঠে আছে, কাইনেটিক এনার্জি জিরো। এবারে যখন ম্যাক্সিমাম পয়েন্টে যাচ্ছে, ম্যাক্সিমাম পয়েন্টের দিকে যাচ্ছে, তখন এর পোটেনশিয়াল এনার্জিটা আস্তে আস্তে কমতে থাকে আর কাইনেটিক এনার্জি আস্তে আস্তে বাড়তে থাকে। কারণ যখনই ছোড়া হলো, ছোড়ার জন্য তো একটা গতিপ্রাপ্ত হলো, গতিপ্রাপ্ত হওয়ার জন্য কাইনেটিক এনার্জি বাড়তে থাকছে, কাইনেটিক এনার্জি বাড়ছে, পোটেনশিয়াল এনার্জি কমছে। এইবারে এই ম্যাক্সিমাম পয়েন্টে বা ম্যাক্সিমাম হাইটে গিয়ে ওর কাইনেটিক এনার্জিটা যেটা বেড়েছিল, সেখানে গিয়ে কাইনেটিক এনার্জি আবার জিরো হয়ে যায়। কারণ একটা পয়েন্টে গিয়ে সে থেমেছে, তারপরে নিচের দিকে নেমেছে। তাহলে থামার জন্য ওর পোটেনশিয়াল এনার্জি ওই ম্যাক্সিমাম পয়েন্টে ম্যাক্সিমাম হয়ে গেছে। ম্যাক্সিমাম পয়েন্টে বা ম্যাক্সিমাম হাইটে পোটেনশিয়াল এনার্জি তখন ম্যাক্সিমাম হয়ে গেছে, কাইনেটিক এনার্জি তখন জিরো হয়ে গেছে। আবার যখন নিচের দিকে নামলো, তখন ওর কাইনেটিক এনার্জি আস্তে আস্তে বাড়তে থাকলো। ঠিক আছে, কাইনেটিক এনার্জিটা নিচের দিকে যখন নামছে, তখন কাইনেটিক এনার্জি আস্তে আস্তে বাড়ছে আর পোটেনশিয়াল এনার্জি কি হচ্ছে, কমে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের এই কোশ্চেন যেটা দিয়েছিল যে কোনো একটি বস্তুকে ওপর দিকে যখন ভার্টিক্যালি ছুটছি ম্যাক্সিমাম পয়েন্টে, পোটেনশিয়াল এনার্জি জিরো না, কাইনেটিক এনার্জি জিরো। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে সি, কাইনেটিক এনার্জি ইজ জিরো। এখানে আরেকটা জিনিস বলে রাখি, যে যেটা আমি বলছিলাম, ডিসকাস করছিলাম, যে বস্তুটা যখন নিচের দিকে নামছে তখন কাইনেটিক এনার্জি ধীরে ধীরে আবার বাড়বে, পোটেনশিয়াল এনার্জি আবার কমতে থাকবে। এবারে যখন ভূমি স্পর্শ করবে বা হাতের কাছে আসবে, ঠিক তার আগের মুহূর্তে কি হয়ে যাবে, এর কাইনেটিক এনার্জিটা ম্যাক্সিমাম হয়ে যাবে, কাইনেটিক এনার্জিটা ম্যাক্সিমাম হয়ে যাবে। ঠিক আছে, কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম হয়ে যাবে। ম্যাক্সিমাম হওয়ার পর ভূমি স্পর্শ করার আগে ওর পোটেনশিয়াল এনার্জি তখন একদমই থাকবে না, পোটেনশিয়াল এনার্জি একদমই থাকবে না। এবারে যখনই ভূমি স্পর্শ করলো তখন ওর সম্পূর্ণটাই পোটেনশিয়াল এনার্জি হয়ে গেল। ঠিক আছে, তো এই পয়েন্টটাও অনেক টাইমে এই পয়েন্ট থেকেও কিন্তু কোশ্চেন দেয়। ঠিক আছে, তো একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট ফার্স্ট কোশ্চেনেই ছিল। বোঝা গেছে আশা করি। তো আমরা 2 নম্বর পয়েন্টে যাচ্ছি বা 2 নম্বর কোশ্চেনে যাচ্ছি। ওকে, সেকেন্ড কোশ্চেন কি বলছে? অ্যাজ অ্যান অবজেক্ট ফলস ফ্রিলি যখন একটা বস্তু পড়ছে, অর্থাৎ বলটা যখন ওপর মানে ম্যাক্সিমাম পয়েন্টে যাবার পর আবার যখন নিচের দিকে আসছে, তখনের ক্ষেত্রে বলছে কাইনেটিক এনার্জি গেটস কনভার্টেড ইনটু পোটেনশিয়াল এনার্জি, potential energy gets converted into kinetic energy, momentum gets converted into gravitational force, না gravitational force converted into momentum। দেখো এখানে মোমেন্টাম আর গ্র্যাভিটেশনাল ফোর্স এই দুটোরই কোনো ভূমিকা নেই। ঠিক আছে, যা আছে কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি। তাহলে দেখো আমরা এইখানে কি পড়লাম, যে কাইনেটিক এনার্জি ভ্যালুটা জিরো ছিল, পোটেনশিয়াল এনার্জির ভ্যালুটা ম্যাক্সিমাম ছিল। মানে যখন ম্যাক্সিমাম পয়েন্টে আছে তখন কি হচ্ছে, পোটেনশিয়াল এনার্জির ভ্যালুটা ম্যাক্সিমাম এবং কাইনেটিক এনার্জি তখন নেই, জিরো। তাহলে নিশ্চয়ই পোটেনশিয়াল এনার্জি কনভার্ট হবে কাইনেটিক এনার্জি। তাহলে পোটেনশিয়াল এনার্জি গেটস কনভার্টেড ইনটু কাইনেটিক এনার্জি। ঠিক আছে, বোঝা গেছে। তাহলে নাম্বার 3-তে যাচ্ছি। নাম্বার 3, হোয়াট উইল বি দ্য অ্যাক্সেলারেশন টাইম গ্রাফ ফর আ ফ্রি ফলিং বডি? অর্থাৎ অ্যাক্সেলারেশন ভার্সেস টাইম যে গ্রাফটা, সেটা কি হবে ফ্রি ফলিং বডির ক্ষেত্রে? ঠিক আছে, ফ্রি ফলিং বডির ক্ষেত্রে যার ওপর কোনো বল প্রয়োগ করবে না, বল যখন কোনো প্রয়োগ করবে না সেই বস্তুটাই কিন্তু ফ্রি ফলিং বডি হয়। তাহলে বল যখন প্রয়োগ করবে না বা বল প্রয়োগ যখন হবে না, তখন কি হয়, এটা টাইমের রেসপেক্টে প্যারালালি হয়, স্ট্রেট লাইন প্যারাল টু দ্য টাইম অ্যাক্সিস। এর যে গ্রাফটা সেটা স্ট্রেট লাইন প্যারাল টু দ্য টাইম অ্যাক্সিস। মানে কি হয়, এখানে দেখো টাইমটা কিন্তু বাড়তে থাকছে, অ্যাক্সেলারেশন কিন্তু কনস্ট্যান্ট। এটা কিভাবে পাচ্ছি আমরা? এফ ইকুয়ালস টু এম এ, এটা নিউটনস লয়ে আছে, নিউটনস সেকেন্ড ল। এবারে এই এফ এর ভ্যালুটা জিরো, তাহলে এম এ ইকুয়ালস টু জিরো। এবারে এম তো জিরো হতে পারে না, তাহলে এ হয়ে যাবে জিরো। ঠিক আছে, জিরো মানে অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট হয়ে যাবে।
মানে ওর পর থেকে আর কোনো ভ্যালু থাকবে না, ঠিক আছে। তাহলে এখানে কি হয়ে যাবে, যে স্ট্রেট লাইন প্যারালাল টু দ্য টাইম অ্যাক্সিস। ওকে, তাহলে এ এর ভ্যালুটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, তার জন্য টি এর রেসপেক্টে ওটা স্ট্রেট লাইন হয়ে যাচ্ছে। ওকে, বোঝা গেছে। চলো নাম্বার 4-এ আসছি। নাম্বার 4 বলছে ডিউরিং প্রজেক্টাইল মোশন অফ অ্যান অবজেক্ট ইটস কাইনেটিক এনার্জি রিমেন্স কনস্ট্যান্ট, মোমেন্টাম রিমেন্স কনস্ট্যান্ট, ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি রিমেন্স কনস্ট্যান্ট, না হরিজন্টাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি রিমেন্স কনস্ট্যান্ট। আচ্ছা, এটার জন্য আমরা ওই প্রজেক্টাইল মোশনের ছবিটা একবার এখানে দেখো। প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রে কি ছিল, যে এই যে এটা ইউ ছিল প্রাথমিক বেগ। প্রজেক্টাইল মোশন কি ছিল, অ্যাকচুয়ালি 2D মোশন একটা, মানে এই প্রাথমিক যে বেগটা, এই বেগটা দুটো ভাবে কাজ করতো, একটা হচ্ছে এগিয়ে যাওয়ার জন্য সামনের দিকে, আর একটা হচ্ছে ওপরে ওঠা অথবা নিচের দিকে নামার জন্য। তাহলে এই যে উলম্ব উপাংশ এটা ছিল, এটাকে ভার্টিক্যাল কম্পোনেন্ট বলবো। ভার্টিক্যাল কম্পোনেন্টের ভ্যালু কত ছিল, ইউ সাইন থিটা, ইউ সাইন থিটা। আর যে অনুভূমিক বা হরাইজন্টাল কম্পোনেন্ট ছিল কত ছিল, ইউ কস থিটা। দেখো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত সব জায়গাতেই কিন্তু এগিয়ে যাওয়ার জন্য একটা বেগ বা গতিবেগ বর্তমান ছিল, কিন্তু এটা যদি ম্যাক্সিমাম পয়েন্ট ধরি, এই ম্যাক্সিমাম পয়েন্টের পর ও নিচের দিকে আসার একটা টেন্ডেন্সি, বস্তুটা নিচের দিকে আসার একটা টেন্ডেন্সি রাখে। তাই কি হয়, যে ওপর দিকের ইউ সাইন থিটা এই উপাংশটা কনভার্ট হয়ে যায় নিচের দিকে ইউ সাইন থিটা উপাংশে। তাহলে এই যে ভার্টিক্যাল কম্পোনেন্ট যেটা ছিল বা উলম্ব উপাংশ, এটা কিন্তু তাহলে কনস্ট্যান্ট রইল না, এর ভ্যালুটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। তাহলে কে কনস্ট্যান্ট থাকছে, অনুভূমিক উপাংশ ইউ কস থিটা সর্বদাই কিন্তু এগিয়ে যাওয়ার জন্য একটা গতিবেগ ছিল। তাহলে হরাইজন্টাল কম্পোনেন্ট অফ ইটস ভেলোসিটি রিমেন্স কনস্ট্যান্ট। বোঝা গেছে। চলো নাম্বার 5-এ আসছি। নাম্বার 5, এ বল ইজ থ্রোন আপওয়ার্ডস, একটা বলকে উপর দিকে ছোড়া হয়েছে, হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট চেঞ্জ। আচ্ছা, তো অলরেডি এটা ডিসকাস করেছি যে বলকে উপর দিকে ছোড়া হলো, তো তার ক্ষেত্রে কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি নিয়ে। তো এখানে আবার অপশন ওয়াইজ বলেছে যে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, স্পিড, পোটেনশিয়াল এনার্জি না ডিস্টেন্স, কোনটা চেঞ্জ হবে না। দেখো যখন বলকে ওপর দিকে ছোড়া হচ্ছে, স্পিড, এখানে আমরা দেখলাম যে পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম ছিল, কাইনেটিক এনার্জি 0 ছিল। তা কাইনেটিক এনার্জি আস্তে আস্তে বাড়ছে, মানে গতি বাড়ছে, গতি বাড়লে স্পিড বাড়বে, তাহলে এটা তো হবে না। পোটেনশিয়াল এনার্জি তো অবশ্যই চেঞ্জ হচ্ছে, প্রথমে ম্যাক্সিমাম ছিল তারপর আস্তে আস্তে কমবে, তাহলে এটাও হবে না। ডিস্টেন্স, দেখো যখন ওপর দিকে যাচ্ছে তখন নির্দিষ্ট একটা ডিস্টেন্স তো কভার করবে, তাহলে ডিস্টেন্সও হবে না। তাহলে অ্যান্সার কি হবে, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। এবার অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি মানে জি এর ভ্যালু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার বা 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার আমরা বলি। তো জি এর ভ্যালু চেঞ্জ হয় না, ঠিক আছে। জি এর ভ্যালুটা একটা কনস্ট্যান্ট, কার ক্ষেত্রে, যখন বলটা ওপর দিকে ছোড়া হচ্ছে, ঠিক আছে। জি সর্বদা নিচের দিকে ক্রিয়া করে, নিচের দিকে ক্রিয়াশীল। বল উপর দিকে ছোড়া হলো, জি এর ভ্যালুটা নিচের দিকে ক্রিয়াশীল, তো তার ভ্যালুটা কিন্তু কোনো রকম চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে। বোঝা গেছে। চলো 6 নম্বরে আসছি। নাম্বার 6 বলছে হোয়াট উইল বি দ্য মোশন অফ এ বডি প্লেসড ইন এ 3-dimensional প্লেন উইদাউট এনি এক্সটার্নাল ফোর্স। এবার এই 3-dimensional মোশন এটা কি, দেখো 3D মোশন নিয়ে আমরা অলরেডি পড়েছি। এই 3D মোশনটা আমরা যদি ভাবি, যে বলছে এই 3D প্লেনের মধ্যে একটা বস্তুকে রেখেছে। তো ধরো বাড়ির এটা একটা দেয়াল, বাড়ির রুমের মধ্যে একটা দেয়াল, এটাও একটা দেয়াল, আর এই যে এই প্লেনটার মধ্যে ধরো বস্তুটাকে রেখেছি। এই প্লেনটা হচ্ছে বাড়ির মেঝে, তো বাড়ির মেঝেতে ধরো একটা বস্তু রাখা আছে, একটা চেয়ার রাখা আছে, ঠিক আছে, বা একটা টেবিল রাখা আছে, যার মধ্যে কোনো বল প্রয়োগ করা হচ্ছে না। কোনো বল প্রয়োগ যখন করা হচ্ছে না,
তখন এর যে মোশনটা এটা কি হবে, দেখো 2D তো হবে না, 3Dও হবে না, 4Dও হবে না, অনলি 1D হবে, একদিকেই হবে, একমাত্রিক হবে। ওকে, এখানে জাস্ট এই 3 ডাইমেনশনাল প্লেন কথাটা ইউজ করা হয়েছে কনফিউজ করার জন্য। ওকে, তাহলে অ্যান্সার কি হবে, 1D মোশন। বোঝা গেছে? তো এরপর আমরা 7 নম্বর কোশ্চেন করব। 7 নম্বর কোশ্চেনে কি দিয়েছে, বলা আছে দ্য এরিয়া আন্ডার অ্যাক্সেলারেশন ভার্সেস টাইম কার্ভ রিপ্রেজেন্ট। তাহলে অ্যাক্সেলারেশন ভার্সেস টাইম কার্ভে এরিয়া কি রিপ্রেজেন্ট করবে? ধরো এটা অ্যাক্সেলারেশনের অ্যাক্সিস আর এটা হচ্ছে টাইম অ্যাক্সিস। এর মধ্যে যে এই যে অংশটা এ কি রিপ্রেজেন্ট করবে? ঠিক আছে, তাহলে দেখো এটাকে যে জয়েন করলাম, জয়েন করার ফলে এটা একটা সমকোণী ত্রিভুজ মনে হচ্ছে, যার এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে ভূমি। এবারে এর যদি আমি ক্ষেত্রফল বা এরিয়া বার করতে চাই, তাহলে এরিয়া কি হবে, হাফ ইন্টু এ ইন্টু টি, মানে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এখানে ভূমি এটা উচ্চতা। ঠিক আছে, তাহলে হাফটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, আর এ ইন্টু টি, একে যদি আমি ক্যালকুলেট করি এ ইন্টু টি। এবারে দেখো এ মানে কি, এ মানে হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি, আমরা এটাই পড়েছি ভি মাইনাস ইউ বাই টি। ভি হচ্ছে অন্তিম বেগ বা ফাইনাল ভেলোসিটি, আর ইউ হচ্ছে প্রাথমিক বেগ বা ইনিশিয়াল ভেলোসিটি। তাহলে এ ইন্টু টি যদি করি তাহলে কি আসবে, ভি মাইনাস ইউ বাই টি ইন্টু টি, তাহলে টি আর টি কাটবে, ইকুয়ালস দিয়ে ভি মাইনাস ইউ। ভি মাইনাস ইউ মানে হচ্ছে চেঞ্জ ইন ভেলোসিটি। ঠিক আছে, হাফ তো একটা কনস্ট্যান্ট পেয়ে গেলাম, কিন্তু এটা তো অরিজিনাল ভ্যালুটা যেটা ভ্যারিয়েবল, তাহলে এটা কি এলো, আলটিমেটলি চেঞ্জ ইন ভেলোসিটি। বোঝা গেছে? এটাকে ডাইরেক্ট মনে রাখতে পারো, আমি কিভাবে এলো সেটা দেখিয়ে দিলাম। ওকে, তো ভালো কোশ্চেন ছিল 7 নম্বর কোশ্চেন। চলো এরপর নাম্বার 8-এ কি কোশ্চেন আছে দেখি। নাম্বার 8-এ, a person throws a body upward with a velocity of 40 মিটার পার সেকেন্ড। আপওয়ার্ডসে মানে ওপর দিকে একটা বস্তুকে 40 মিটার পার সেকেন্ড বেগে, 40 মিটার পার সেকেন্ড বেগে ওপর দিকে ছোড়া হলো। এবার বলছে আফটার সাম টাইম বস্তুটা আবার রিটার্ন করলো ওই ব্যক্তির হাতে। ঠিক আছে, রিটার্ন টু দ্য হ্যান্ড অফ দ্যাট পারসন, হোয়াট উইল বি দ্য অ্যাভারেজ ভেলোসিটি অফ দ্য বডি? তাহলে দেখো 40 মিটার পার সেকেন্ড বেগে ওকে ছোড়া হয়েছে, এর একটা ম্যাক্সিমাম পয়েন্ট আছে, এই ম্যাক্সিমাম পয়েন্টে ভেলোসিটি কত হবে, 0 হবে। আবার যখন বস্তুটা ওই ব্যক্তির হাতে চলে আসবে তখন ওর ভেলোসিটি 0 হবে। ইনিশিয়ালি কত ছিল, 0 ছিল, তাহলে এর অ্যাভারেজ ভেলোসিটি কি হবে, 0। যেহেতু এর মাঝপথ এটা, মাঝপথের ভেলোসিটি কত হচ্ছে, 0, তার জন্য আমরা এটাকে মনে রাখবো যে এর অ্যাভারেজ ভেলোসিটি হবে 0। ওকে, এরপর 9 নম্বরে আসছি। 9 নম্বর কোশ্চেন কি বলছে, এ বডি স্টার্টিং ফ্রম রেস্ট, অর্থাৎ ইউ এর কোনো ভ্যালু নেই, ইউ ইকুয়ালস টু 0, কভার্স আ ডিস্টেন্স এস ইকুয়ালস টু 6t স্কোয়ার মাইনাস টি কিউ, এস ইকুয়ালস টু 6t স্কোয়ার মাইনাস টি কিউ। আফটার হাউ মেনি সেকেন্ডস ইটস ভেলোসিটি উইল বিকাম 0, তার মানে কত সেকেন্ড পর ভেলোসিটি 0 হবে। ওকে, তাহলে দেখো এটা ডিস্টেন্স, এটা হচ্ছে ডিস্টেন্স, অ্যাকচুয়ালি এটা ডিসপ্লেসমেন্টও বলতে পারি, তো ভেলোসিটির কথা আসছে তাই ডিসপ্লেসমেন্ট হবে। তাহলে দেখো একে যদি আমরা একবার ডেরিভেটিভ করি টি এর রেসপেক্টে, অর্থাৎ ডিএস বাই ডিটি করলে আমরা কি পাবো, ভি পাবো, ইকুয়ালস টু কত হচ্ছে 12t মাইনাস 3t স্কোয়ার, 12t মাইনাস 3t স্কোয়ার।
এই ভেলোসিটির ভ্যালুটা হচ্ছে 0, তাহলে এ সম্পূর্ণ এর ভ্যালুটাকে 0 বসিয়ে দেবো। তাহলে দেয়ারফর কি হচ্ছে 12t minus 3t square equals to 0, or t যদি কমন নিই তাহলে 12 minus 3t equals to 0। তাহলে এখান থেকে বলতে পারি t equals to 0 একটা, আর 12 minus 3t equals to 0, or 3t equals to 12, or t equals to 4। তাহলে একবার তো t equals to 0-তে, মানে যখন ফার্স্টে যখন বলেছে কি যে স্টার্টিং ফ্রম রেস্ট, তা রেস্ট মানে কি, রেস্ট মানে আমরা বলতে পারি যে যখন রেস্টে ছিল তখন t equals to 0, মানে একদম স্টার্টিং পয়েন্টে, তখন একবার ভেলোসিটি 0 ছিল, আর t equals to 4 সেকেন্ডে ভেলোসিটি 0 হবে। তাহলে অ্যান্সার হবে 4। ওকে, নাম্বার 9-এ অ্যান্সার হচ্ছে 4। এরপর 10 নম্বর কোশ্চেনে আসছি, নাম্বার 10। নাম্বার 10-এ বলছে এ বডি অফ মাস 10 কেজি, এ বডি অফ মাস 10 কেজি প্রজেক্টেড অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 30 ডিগ্রি। তার মানে থিটার ভ্যালু কত দিয়েছে, অ্যাঙ্গেল অফ প্রজেকশন যেটা, সেটা হচ্ছে 30 ডিগ্রি ফ্রম গ্রাউন্ড উইথ ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, মানে ইউ এর ভ্যালু দিয়েছে 5 মিটার পার সেকেন্ড, আর অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি জি এর ভ্যালু হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, জি কে ধরা হয়েছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে হোয়াট ইজ দ্য টাইম অফ ফ্লাইট, মানে যেটা টোটাল টাইম বার করতে বলেছে। দ্য টাইম অফ ফ্লাইট ইকুয়ালস টু, আমরা কি জানি, 2u সাইন থিটা বাই জি। তাহলে বসালে 2 ইন্টু 5 ইন্টু সাইন 30 ডিগ্রি বাই জি এর ভ্যালু 10। তাহলে দেখো 2 আর 5 আর 10, 2 ইন্টু 5 10, 10 10 কাটবে, তাহলে সাইন 30-র ভ্যালু কত, হাফ, আবার হাফ মানে কত 0.5, তাহলে 0.5 সেকেন্ড। ঠিক আছে, তাহলে অপশন ডি 0.5 সেকেন্ড। ওকে, বোঝা গেছে। তো এরপর আমরা নাম্বার 11-এ চলে আসবো। নাম্বার 11, 11 নম্বর কোশ্চেনে কি বলছে, অ্যান অ্যাথলিট টেকিং পার্ট ইন জ্যাভলিন থ্রো will get maximum horizontal range if the angle of projectile is, maximum range। দেখো রেঞ্জের ফর্মুলা কি ছিল, r equals to u square sin 2 theta by g। এবারে এই r কে ম্যাক্সিমাম হতে হবে, মানে হরাইজন্টাল রেঞ্জকে ম্যাক্সিমাম হতে হবে। তো এর ম্যাক্সিমামের জন্য আমরা কি করেছিলাম, দেখো জি তো কনস্ট্যান্ট, ইউ এর ভ্যালুটাও কনস্ট্যান্ট, তাহলে আমাদের সাইন 2 থিটার ভ্যালুটা যখন ম্যাক্সিমাম হবে তখনই আর এর ভ্যালু ম্যাক্সিমাম হবে। এবারে সাইন 2 থিটা এর ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে 1, তাহলে সাইন 2 থিটা 1 মানে সাইনের কত ভ্যালু, সাইন 90 ডিগ্রি, তাহলে 2 থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি আর থিটা ইকুয়ালস টু 45 ডিগ্রি। তাহলে এই 45 ডিগ্রির জন্য ম্যাক্সিমাম হরাইজন্টাল রেঞ্জ পাবে। ওকে, বোঝা গেছে। চলো এরপর নাম্বার 12-এ যাচ্ছি, আজকের লাস্ট কোশ্চেন এটাই। কি বলা আছে, দ্য পাথ অফ প্রজেক্টাইল ইজ কল্ড। দেখো প্রজেক্টাইল মোশনের প্রথমেই এটা ডিসকাস করেছি, পাথ অফ প্রজেক্টাইল একে বলা হয় ট্র্যাজেক্টরি বা প্রাস, যেটা আমরা এই যে এই জিনিসটা বলছে, যেটা অধিবৃত্তাকার, যেটা প্যারাবোলিক একটা পাথ হয়, প্যারাবোলিক পাথ, তাকে আমরা বলছি ট্র্যাজেক্টরি। ওকে, তাহলে পাথ অফ প্রজেক্টাইল ইজ কল্ড ট্র্যাজেক্টরি। তাহলে এই পর্যন্ত আমাদের আজকের ক্লাস হলো। তো এর পরের দিনকে আমরা নিউটনস ল অফ মোশন স্টার্ট করতে চলেছি, এর পরের পার্ট যেটা। তো দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। আর কালকে সন্ধ্যে 6টার সময় আসছে T20 সিরিজ ম্যাথের,
তো তোমরা রেডি থেকো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো চ্যানেলকে, আর বেল আইকনটি প্রেস করে পাশে থাকো এরকম ভিডিও পেতে। চলো পরের ক্লাসে দেখা হচ্ছে, ধন্যবাদ।